আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বিগত ক্লাসে তোমাদেরকে আমি কারক ও বিভক্তি পড়াইছিলাম। তো মোটামুটি বাংলা সেকেন্ড পেপারের যে মেইন মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো ওগুলো আমাদের মোটামুটি শেষ। তো আর বাদ বাকি যেগুলো আছে এগুলো তোমরা নিজেরাই একটু বই দেখে প্র্যাকটিস করে নিজেরাই পারবে, ওগুলো পড়ানোর কিছুই না, এগুলো নিজেরাই একটু চেষ্টা করলেই পারবে। তো আজকে আমরা বাংলার যে বিষয়টা অ্যাডমিশনে খুব প্যারা দেয় কিন্তু পোলাপান এই বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলা সাহিত্যের উৎপত্তি, কোথায় থেকে আসছে বাংলা সাহিত্য, এসব রিলেটেড যেগুলো প্রশ্ন, এগুলো অ্যাডমিশনে আমাদের হিউজ পরিমাণ আসে। প্রত্যেকটা ভার্সিটিতে বা যেখানেই তুমি অ্যাডমিশন দিতে যাবা, বি ইউনিটে বা মানবিক বিভাগ থেকে দুই একটা প্রশ্ন সেখান থেকে পাবেই। তো চলো আজকে আমরা এই বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কিছু আলোচনা করি। তো আজকে আলোচনার পর আমার বাংলা সেকেন্ড পেপারের ক্লাস মোটামুটি শেষ, আমরা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। তো চলো শুরু করি। আজকে ক্লাস হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস কথা বলি। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু খুব একটা শর্ট সময়ের না। আমাদের এই ইতিহাসটা অনেক বিস্তৃত এবং অনেক পূর্ববর্তী আগে থেকে এই ইতিহাসটা চলে আসছে। তো চলো আমরা কিছু কথা বলি এটা নিয়ে। বাংলা সাহিত্য হচ্ছে, বাংলা সাহিত্যের উৎপত্তি বা বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে, ভাষার উৎপত্তি, এগুলো লিখে রাখবে। ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আমাদের এই বাংলা ভাষার যে প্রথম বা লিখিত বা কথ্য রূপ এটা আবিষ্কৃত হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে। ডক্টর শহীদুল্লাহর মতে, ডক্টর শহীদুল্লাহর মতে, শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে। সপ্তম শতাব্দীতে আমাদের এই বাংলা ভাষার প্রাথমিক যে রূপটা সেটা আবিষ্কৃত হয়। শতাব্দীতে আবিষ্কৃত। এবং এই যে প্রথম বা প্রাথমিক যে রূপটা ছিল, এই রূপ নিয়ে তৎকালীন যারা কথা বলতো, মানে যাদের থেকে আমরা এই বর্তমান যে ভাষাটা এটা পেয়েছি, তাদেরকে বলা হয়, তাদের আদিবাসী বা অধিবাসী, বাংলার আদিবাসী, মানে যারা প্রথম এই ভাষা নিয়ে কথা বলে। বাংলার বাংলার আদি মানে অতীতকালে প্রথম বা প্রাথমিক যুগে অধিবাসী, অধিবাসী হচ্ছে অস্ট্রিক জাতি। অস্ট্রিকরা প্রথম আমাদের এই ভাষার প্রচলন করে। অস্ট্রিক, এই অস্ট্রিকটা যদি না থাকে তাহলে বলতে পারো হচ্ছে অনার্য। অনার্যরা, অনার্যরা এই বাংলা ভাষা নিয়ে প্রথম বা প্রাথমিক যুগে তারা কথা বলে। সেখান থেকে আমরা বর্তমান যে ভাষায় কথা বলতেছি এটা আমরা পেয়েছি। তো এবং এই ভাষাটা আমাদের এই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা ভারত থেকে এই ভাষাটা উৎপত্তি হয়নি। এটা তোমার ইন্দো ইউরোপীয় এলাকা। তোমরা মানচিত্র দেখলে বুঝতে পারবে যে ইন্দো ইউরোপীয় যে, যাকে আমরা বলি হচ্ছে মধ্যপ্রাচ্য বা গ্রিক, ওই মানে ওই কোণ থেকে আমাদের এই ভাষার প্রথম কথা বলে হচ্ছে অস্ট্রিকরা বা অনার্যরা। সেখান থেকে আমরা, ওখান থেকে বিভিন্ন পর্যটক, বিভিন্ন যাকে বলা হয় হচ্ছে আমরা আরবিয়ান, আরবি ভাষায় যাকে বলি হচ্ছে যাযাবর, এরকম বিভিন্ন যাযাবরা এই দেশ সে দেশ ভ্রমণ করতে করতে আমাদের এই ভাষাটা আমাদের মধ্যে ঢুকে ঢুকে গিয়েছিল। তো চলো আমরা এই ভাষার বিভিন্ন পর্যায়টা দেখি যে কিভাবে কিভাবে আমাদের এই ভাষাটা বর্তমান রূপে পৌঁছেছে। তো চলো আমরা দেখি। প্রথমে এই ভাষাটা ছিল হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, এগুলো সব লিখে রাখবেন, না হলে পরবর্তী কনফিউশনে পড়বে। ইন্দো ইউরোপীয়রা প্রথম আমাদের এই ভাষায় কথা বলে। তারপর পরবর্তীতে এই ভাষাটা
চলে যায়। মানে এই যে অস্ট্রিক এবং অনার্যরা যে ভাষায় কথা বলছিল, সেই ভাষাটা তাদের কাছ থেকে মানে একটু আপডেট হয়ে আরেকটা জাতির কাছে চলে যায়। তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে শতম জাতি। শতম, শতম। তাদের কাছ থেকে আবার আর্যরা, আর্য জাতি, আর্য জাতি। সেখান থেকে আবার একটু আপডেট হয়ে ভারতীয়দের কাছে আসছে। মানে এটাই বোঝায় যে বাংলা ভাষা এই আমাদের এই উপমহাদেশ থেকে উৎপত্তি হয়নি। এটা আগে অন্য দেশের ভাষা ছিল। সেখান থেকে একটু এক জাতির কাছ থেকে আরেক জাতি, আরেক জাতির কাছ থেকে আরেক জাতি, এরকম একটু আপডেট হইতে হইতে আমরা বর্তমান যুগে পৌঁছাইছি। তো ভারতীয়দের কাছ থেকে আসার পরে এটা আবার আরেক জায়গায় ভাগ হয়ে যায়। সেটা হচ্ছে প্রাচীন ভারতীয়। এটা হচ্ছে প্রাথমিক যুগে, তারপরে হচ্ছে প্রাচীন ভারতীয়। প্রাচীন ভারতীয়। আবার এদের কাছ থেকে চলে আসা হচ্ছে ভারতীয় আর্য। ভারতীয় আর্য। আবার এদের কাছ থেকে চলে আসা হচ্ছে, এই পাশ দিয়ে লিখি, কোন দিক দিয়ে লিখবো বুঝতেছি না। আচ্ছা, এই দিক দিয়ে লিখি। ভারত ভারতীয় আর্যদের কাছ থেকে চলে আসা আবার দুইজনের কাছে। এই ভাষার পরিচিতি দুইটা, সংস্কৃত ও প্রাক ভারতীয় কথ্য আর্য। ভারতীয় কথ্য আর্য। এই প্রাচীন ভারতীয় আর্যদের কাছ থেকে যখন আসে, এখান থেকে আবার সেটা একটু আপডেট হয়ে দুই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে সংস্কৃত এবং একটা হচ্ছে পাক ভারতীয় কথ্য আর্য। আবার এদের কাছ থেকে ভাষা আবার আরেকজনের কাছে আছে, সেটা হচ্ছে তোমার গৌড়ী প্রাকৃত। গৌড়ী প্রাকৃত, প্রাকৃত। আবার এদের কাছ থেকে আবার আসে গৌড়ী অপভ্রংশ। গৌড়ী অপভ্রংশ বলতে বিকৃত। মানে এদের কাছে গিয়ে ভাষাটা কিছুটা বিকৃত হয়ে যায়। সেজন্য গৌরীদের প্রাকৃত হওয়ার পর গৌরী অপভ্রংশ, মানে এদের কাছে যাওয়ার পর ভাষাটা কিছুটা বিকৃত হয়ে যায়। তো এদের কাছ থেকে আবার আমরা পাই হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এরপর আমরা মানে বর্তমান যে ভাষাটা সেটা আমরা পাই। এখান থেকে আবার দুইটা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশ বা এই আমাদের বাংলাদেশ এরিয়ার আশেপাশে যারা, তারা পায় হচ্ছে বাংলা। আবার উড়িষ্যা বা বিহারের এলাকার পাবলিকরা পায় হচ্ছে অসমিয়া। অসমিয়া। তোমরা দেখতে পাচ্ছ নাকি? আমি দেখি একটু। হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথমে এই ভাষাটা ছিল হচ্ছে ইন্দো ইউরোপীয়। অস্ট্রিক জাতিরা এই ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলতো। সেখান থেকে একটু আপডেট হয়ে আরেকটা জাতির কাছে যায়, তখন সেই ভাষার নাম হয় যে শতম। এখান থেকে আবার আর্যদের কাছে আসে। এখান থেকে আবার ভারতে আসে। ভারত থেকে আবার ভারতের আবার যেহেতু অনেকগুলো জনগোষ্ঠী ছিল, তাদের কাছে পাক ভারতীয় আর্যদের কাছে যায়। এখান থেকে আবার দুইটা পার্ট হয়ে যায়, একটা হচ্ছে আহ সংস্কৃত আর একটা হচ্ছে পাক ভারতীয় কথ্য আর্য। এখান থেকে আবার একটু আপডেট হয়ে গৌড়ী প্রাকৃতের কাছে চলে যায়, গৌড়ী প্রাকৃত। এখান থেকে একটু আপডেট হয়ে ভাষাটা একটু বিকৃত হয়ে যায়, সেজন্য একে বলা হয় গৌড়ী অপভ্রংশ বা বিকৃত ভাষা। এখান থেকে আবার বঙ্গ কামরূপী, বাংলা এরিয়ার মধ্যে ভাষাটা যখন প্রবেশ করে, তখন বঙ্গ কামরূপীতে রূপান্তরিত হয়। এখান থেকে আবার যেহেতু বাংলার আশেপাশে অনেক জায়গায় বিস্তৃত, তো আমাদের বাংলা যে জায়গাটা ছিল বাংলাদেশ বা এই ভারতের কলকাতা এরিয়ার, তো আমরা পাই হচ্ছে আসল বাংলা ভাষা। এবং ওইদিকে বিহার বা উড়িষ্যার ওইদিকে যারা পাবলিক ছিল, ওরা এই ভাষাটাকে ব্যবহার করে হচ্ছে অসমিয়া ভাষা। তো এই ছিল বাংলা ভাষার বিভিন্ন পর্যায়, কোথায় থেকে আসলো। এবং আমাদের বাংলাদেশেও, বাংলাদেশে এবং বাংলাদেশের আশেপাশে এই বাংলা ভাষার আবার কিছু কিছু জায়গায়
উপভাষা ব্যবহৃত হয়। মানে বাংলা ভাষা ঠিক আছে, কিন্তু তারা ওই স্থান ভেদে ভাষার বিভিন্ন ভাবে তারা ব্যবহার করে। তো চলো আমরা সেই জায়গার বিভিন্ন উপভাষার নাম বুঝি। উপভাষা, উপভাষা, এই বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন জায়গায় যে সেটা একটু বিকৃত বা একটু সংযোজন, একটু বিয়োজন হয়ে বিভিন্ন উপভাষায় পৌঁছাইছে, কিন্তু তার মূল হচ্ছে বাংলা ভাষা। প্রথমটা লিখি আমরা রাঢ়ী ভাষা। রাঢ়ী ভাষা, এই ভাষাটা তোমার পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে এই ভাষাটা, ভারতের দক্ষিণবঙ্গে এবং পূর্ব পশ্চিমবঙ্গের বেশি ব্যবহৃত হয়। লিখি আমরা দক্ষিণ, দক্ষিণ ও পূর্ব, দক্ষিণ পূর্ব জায়গায় এই ভাষাটা বেশি ব্যবহৃত হয়। এবং এরপরে আছে, এরপরে হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী, না বঙ্গ কামরূপী না, এরপরে হচ্ছে বাঙালি ভাষা, মানে আমরা যে ভাষায় কথা বলি। তো এরপর হচ্ছে বাঙালি ভাষা, বা আমরা যে ভাষায় কথা বলি বাঙালি। এই ভাষাটা ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, নোয়াখালী, তো এইসব জায়গায় বাঙালি ভাষা বেশি পরিচিত। আমরা এই জায়গায় বাঙালি ভাষাতে কথা বলি। আবার ময়মনসিংহ বলা যায়, ময়মনসিংহ, সিংহ। তো এরপরে আছে বাঙালির পর হচ্ছে তোমার কামরূপী বা রাজবংশী। কামরূপী, কামরূপী, রাজবংশী, এই সব ভাষার মূল ভাষা কিন্তু বাংলা ভাষা, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এর রূপটা আলাদা হয়ে গেছে। রাজবংশী, এটা হচ্ছে তোমার রংপুর, বিহার, মানে বাংলাদেশের রংপুর এবং রংপুর বর্ডারের ওদিকে যে জায়গা, ভারতের অংশ, রংপুর, বিহারে এই ভাষাটা প্রচলিত। এবং এরপরে হচ্ছে তোমার আহ ঝাড়খণ্ডী, ঝাড়খণ্ডী, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। ঝাড়খণ্ডী হচ্ছে তোমার আহ পূর্ব 24 পরগনা, পরগনা, তারপর হচ্ছে আরেকটা আছে মেদিনীপুর, বা ভারতের। তো এই ছিল হচ্ছে তোমার উপভাষা। আমাদের বাংলা ভাষাই মূল, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এই বাংলা ভাষাটা পরিবর্তিত হয়ে উপভাষায় রূপ লাভ করেছে। তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে বাঙালি ভাষা এবং এই কামরূপী, বঙ্গ কামরূপী এই ভাষা, কারণ এই দুইটা থেকেই বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা এটা আহ, খাতায় লিখে নাও স্ক্রিনশট দিয়ে। তারপরে চলো আমরা আলোচনা করি হচ্ছে বাংলা ভাষার যে লিখিত রূপ, এটা কোথায় থেকে আসলো। বাংলা ভাষার লিখিত রূপ বলতে পৃথিবীতে দুই রকম লিখিত রূপ প্রচলিত আছে। লিখি আগে, দ্বারা এগুলো মিশাই। পৃথিবীতে দুই প্রকারের লিখিত রূপ আছে। দুই প্রকার, দুই প্রকার লিখিত রূপ। লিখিত রূপ, পৃথিবীতে দুই প্রকার লিখিত রূপ প্রচলিত আছে। একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি, আর একটা হচ্ছে খরেস্টি লিপি। খরেস্টি, খরেস্টি লিপি। তো ব্রাহ্মী লিপি আর খরেস্টি লিপি বোঝার যে উপায়টা, সেটা হচ্ছে আমরা বাংলা যখন লিখি তখন আমরা এই ডান পাশ থেকে লেখা শুরু করি, সরি বাম পাশ থেকে লেখা শুরু করি, বাম থেকে লেখা শুরু করি,
লিখতে লিখতে আমরা ডান পাশে চলে যাই, বাম থেকে ডানে যাবে, ডানে যাবে, যেরকম আমরা লিখতে লিখতে এদিকে যাচ্ছি, লিখতে লিখতে এদিকে যাচ্ছি, সেরকম খরেস্টি যে লিপিটা সেটা হচ্ছে ডান থেকে বামে আসবে। যেরকম আমরা আরবি ভাষা বলতে বা আরবিতে যেরকম লিখি আমরা, আমার নামই লিখি আরবিতে, আবু হুরাইরা, এই যেরকম আমরা বাম থেকে ডান থেকে বামে আসলাম, ডান থেকে বামে যাবে লেখাটা, বামে। তো ব্রাহ্মী লিপিটা হচ্ছে বাম থেকে ডানে যাবে, আর খরিস্টি লিপিটা হচ্ছে ডান থেকে বামে আসবে। তো বাংলা লেখার সময় যেরকম আমরা বাম থেকে ডানে যাই, সেজন্য এটাকে ব্রাহ্মী লিপির ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আরবি সহ পৃথিবীতে আর যত ভাষা ডান থেকে মানে বামে লিখতে হয়, সেসব ভাষাকে আমরা খরিস্টি লিপি বলতে পারি। তো এই ভাষাটা আমাদের বাংলা ভাষার যে রূপভেদ, আমরা বাংলা ভাষার যে অক্ষরগুলো আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এসব প্রথম নকশা করেন, এসব মানে অক্ষরের নকশা করেন হচ্ছে তোমার চার্লস অক্ষরের নকশা করেন, অক্ষর নকশা করেন, নকশা করেন চার্লস উইলকিন্স, চার্লস উইকিন্স। প্রথম আমাদের বাংলা ভাষার অক্ষরের নকশা করেন চার্লস উইকিন্স, এবং এই ভাষাটা আধুনিক রূপ ভেদ দেন হচ্ছে পঞ্চানন কর্মকার। আধুনিক রূপ দেন, রূপ দেন পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার। এবং সেই ভাষায় যেটা নকশা করেন হচ্ছে চার্লস উইকিন্স, আধুনিক রূপ দেন হচ্ছে পঞ্চানন কর্মকার, এবং সেই লিখিত রূপটাই আমাদের এই বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্থায়ী রূপ দেন বা প্রতিষ্ঠা করেন, স্থায়ী রূপ দেন বা প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তোমরা বুঝতে পেরেছ আমাদের এই ভাষাটা ব্রাহ্মী লিপিতে অন্তর্ভুক্ত, এবং এই ভাষাটার প্রথম লিখিত রূপ দেন হচ্ছে চার্লস উইকিন্স, এবং সেটা আবার আধুনিক রূপে তৈরি করেন হচ্ছে পঞ্চানন কর্মকার, এবং সেই ভাষাটা, সেই লিখিত রূপটা বাংলা সাহিত্যের স্থায়ী রূপ দান করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বাংলা সাহিত্যের যে নিদর্শন, যে আমরা এই ভাষাটা কিভাবে পাইলাম, এই ভাষাটা কই থেকে আসলো, এই ভাষাটা কে কে ব্যবহার করেছে, এবং এই ভাষাটা কোন কোন জাতির কাছে কি কি রূপ লাভ করেছে, এসব আমরা মানে এসব আমরা খুঁজে বা বিশ্লেষণ করে পাই, সেটা হচ্ছে চর্যাপদ। মানে এসব কিছু চর্যাপদের ভিতর অন্তর্ভুক্ত। তো এই চর্যাপদ নিয়ে আমরা কিছু আলোচনা করি। আমাদের এই চর্যাপদটা প্রথমে নেপালের রাজদরবারে পাওয়া যায়, এবং আমরা লিখি আগে, এ চর্যাপদ প্রথম আবিষ্কৃত হয় নেপালের রাজদরবার থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয়, আবিষ্কৃত হয় 1907 সালে, 1907 সালে নেপালের রাজদরবার থেকে। রাজদরবার থেকে নেপালের রাজদরবারে, এবং এটা আবিষ্কার করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। তো অনেকেই বলতে পারো যে
এই ভাষাটা আমরা ব্যবহার করি, ভারতের মানুষ ব্যবহার করে, বাংলাদেশের মানুষ ব্যবহার করে, তাহলে আমাদের ভাষা সাহিত্যের এসব ডকুমেন্ট বা এসব প্রমাণপত্র নেপালে কিভাবে গেল? আসলে আমাদের এই বাংলা অঞ্চল বা এই ভারত উপমহাদেশ হচ্ছে এমন একটা অঞ্চল, যে অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন শতাব্দীতে বিভিন্ন রাজ পরিবার, বিভিন্ন শাসক এসে এই জায়গাটা শাসন করেন। বিশেষ করে আমরা জানি যে 1900 সরি 1400 1400 সালের দিকে বা 1200 সালের দিকে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি যখন এই ভারত উপমহাদেশে ইসলামের বাতাস বা ইসলামের পতাকা নিয়ে এসে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তখন অনেকেই যারা এসব শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করতো তারা ছিল মূলত হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী। যার ফলে যখন এই উপমহাদেশে ইসলাম শাসন হয়, তখন এসব শাস্ত্রীরা সেসব রাজার ভয়ে নেপালের রাজদরবারে বা নেপাল অঞ্চলের দিকে পালিয়ে যায়, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসব ডকুমেন্ট লুকিয়ে রাখে। তো এই জন্যই আমরা এসব জানতে পারি যে নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদটা প্রথম আবিষ্কৃত হয় 1907 সালে, এবং সেটা আবিষ্কার করা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। এবং আমরা জানি যে এই চর্যাপদ 54টি মানে পদ নিয়ে গঠিত। তো আজ পর্যন্ত 51টি চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। একান 51টি চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। 51টি চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। আবিষ্কৃত হয়েছে এবং এই চর্যাপদের মধ্যে না সরি মানে সাহিত্যের যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো থেকে জানা যায় যে সর্বমোট চর্যাপদের সংখ্যা হচ্ছে 51টি, এবং সেই 51টির মধ্যে বর্তমান আজ পর্যন্ত 46টি আবিষ্কৃত হয়েছে। 46টি আবিষ্কৃত হয়েছে। এখানে রয়েছে হবে আর আবিষ্কৃত হয়েছে 46টি বলার কারণ আছে। কারণ হচ্ছে একটা পদের অর্ধেক পাওয়া যায়নি, আর অর্ধেক ছেঁড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। তো এই চর্যাপদের সবচেয়ে সর্বোচ্চ যে কবিটা চর্যাপদ বেশি বর্ণনা করেছেন তাকে বলা হয় কানপা। সর্বোচ্চ সর্বোচ্চ লিখেছে কানপা। তার পদের সংখ্যা হচ্ছে 13টি। তো আরো বিভিন্ন কবি বিভিন্ন পদ আবিষ্কার করেছে, এবং সর্বোচ্চ আবিষ্কার করা হচ্ছে কানপা। এবং আদিকবি মানে সর্বপ্রথম এই চর্যাপদ নিয়ে লিখেছেন হচ্ছে লুইপা। সর্বপ্রথম লিখেছে লিখেছে লুইপা। তো 51টি চর্যাপদ রয়েছে, তার মধ্যে 46টি আবিষ্কৃত হয়েছে, এবং 46টির মধ্যে আবার সর্বোচ্চ যে পদ রয়েছে সেটা লিখেছে হচ্ছে কানপা 13টি। এবং সর্বপ্রথম 51টির মধ্যে সর্বপ্রথম যিনি এই চর্যাপদ লিখেছেন তার নাম হচ্ছে কানপা। এবং সর্বমোট এই চর্যাপদের কবির সংখ্যা হচ্ছে 24টি বা 23টি। সর্বমোট কবির সংখ্যা 23টি, মতান্তরে 24টি। তো এই হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে আমাদের বাংলা ভাষার সূত্রপাত। কে বাংলা ভাষা প্রথম মানে নকশা করেন? চার্লস উইকিন্স। এবং এই ভাষাটা আধুনিক রূপ দেন হচ্ছে পঞ্চানন কর্মকার, সেটা আবার স্থায়ী রূপ দেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এসবের যে মূল উৎপত্তি, এসব কিছু লিপিবদ্ধ করা হয়েছে চর্যাপদে, এবং সেই চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে নেপালের রাজদরবার থেকে। যিনি আবিষ্কার করেন হচ্ছে তাকে হরপ্রসাদ শাস্ত্রী বলা হয়। এবং আজ পর্যন্ত 46টি আবিষ্কৃত হয়েছে, 51টি চর্যাপদ রয়েছে। সর্বোচ্চ লিখেছে কানপা 13টি, সর্বপ্রথম লিখেছে লুইপা, এবং সর্বমোট কবির সংখ্যা হচ্ছে 24টি বা 23টি।
তো এই ছিল চর্যাপদের সংখ্যা। এর পরবর্তীতে আমরা কে কোন কবি প্রথম আমাদের এই সাহিত্য নিয়ে লেখালেখি করেন, প্রথম লেখালেখি করেন, মানে আমাদের সাহিত্য যে লিখতে হবে, মানে আমাদের সাহিত্যের অবস্থা কিরকম, আমাদের এই উপমহাদেশে কি রকম ভাবে কথা বলা হয়, এসব সাহিত্যের যে প্রথম বই, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা মিশে দিই, তোমরা এই স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা তুলে নিয়েছো, এখন মিশে দিই আমরা। তো আমাদের এই সাহিত্য যখন লেখালেখি শুরুই হয়নি, বা আমাদের এই উপমহাদেশে কে কিভাবে কথা বলছে, কে কিভাবে লিখছে, এসব তখন শুরুই হয়নি। মানুষ শুধু নিজেদের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন কাজকর্ম করছে, কিন্তু ভাষা নিয়ে, যে ভাষাটাকে স্মার্ট বা আধুনিক কিভাবে বানানো যায়, এসব নিয়ে কেউ সেই সময়ে কেউ বিশ্লেষণ বা ব্যাখ্যা করেনি। তো সেই সময়ে আমাদের এই উপমহাদেশে ভ্রমণ করতে আসেন হচ্ছে, লিখি আগে প্রথমে, উপমহাদেশে ভ্রমণ করতে আসেন হচ্ছে তোমার এই গ্রিসের থেকে একজন ব্যক্তি। তার নাম হচ্ছে, গ্রিস বা পর্তুগিজ ওই এলাকার পাদ্রি, পর্তুগিজ পাদ্রি, পর্তুগিজ পাদ্রি, পর্তুগিজ পাদ্রি, পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল, ম্যানুয়েল দা আসুম্পাসা, আসুম্পাসা, আসাও, প্রথম এই পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আসুম্পাসাও আমাদের উপমহাদেশে ঘুরতে আসেন, এবং গাজীপুরের ভাওয়ালে বসে তিনি লেখেন। এই দেশের বা এই মহাদেশের গাজীপুরের ভাওয়ালে বসে তিনি এই উপমহাদেশের মানুষের ভাষা নিয়ে লেখালেখি করেন, বসে লিখেন। তিনি এই উপমহাদেশের মানুষের ভাষাভাষী নিয়ে লেখেন, এবং তিনি সেটা পরবর্তীতে তার নিজ দেশ গ্রিসে গিয়ে, বা তিনি যখন এখান থেকে চলে যান লেখালেখি করে, তখন তিনি তার দেশ পর্তুগালের লিসবনে গিয়ে তিনি সেটা বই আকারে প্রকাশ করেন। লিখি এখানে, পর্তুগালের লিসবনে, পর্তুগালের রাজধানী লিসবনে গিয়ে বই আকারে প্রকাশ করেন, যার নাম ছিল, প্রকাশ করে, যার নাম ছিল ভোকাবুলারিও, ভোকাবো ভোকাবুলারিও এম ইডিওমা বা ইডিওমা বেঙ্গালি পর্তুগিজা, তো তিনি প্রথম এই উপমহাদেশে, আমাদের উপমহাদেশের লোকজনের ভাষাভাষী নিয়ে গাজীপুরের ভাওয়ালে লেখালেখি করেন, এবং তিনি পরবর্তীতে তার নিজ দেশ পর্তুগালে ফিরে গিয়ে তিনি পর্তুগালের রাজধানী লিসবনে গিয়ে সেই লেখালেখিটা একটা বই আকারে প্রকাশ করেন, যে বইয়ের নাম ছিল হচ্ছে ভোকাবুলারিও ইম ইডিওমা বাঙ্গালি ই পর্তুগিজ। তো এই বইটা ছিল হচ্ছে রোমান অক্ষরে ছিল বই, বইয়ের ভাষা ছিল রোমান অক্ষর, ভাষা ছিল রোমান অক্ষরে। কিন্তু এই বইটা আমাদের বাংলা সাহিত্যে তেমন কোনো উপকার করেনি, বা কাজে লাগেনি। ইনি শুধু লিখে গিয়েছেন, এটার কোনো, আমাদের লেখার কোনো বিস্তারিত রূপ দেননি। এটা এটা ব্যাকরণ বই, কিন্তু কোনো প্রথম ব্যাকরণ বই, কিন্তু কোনো কাজের না। প্রথম ব্যাকরণ বই,
প্রথম ব্যাকরণ বই, কারণ সেই সময়ে পর্তুগালের রোমান ভাষা কেউ বুঝতে পারতো না, সেজন্য এটা আমাদের বাঙালি জাতির কোনো কাজেই লাগেনি। প্রথম ব্যাকরণ বই, অথচ কাজে লাগেনি, অথচ কাজে লাগেনি বলতে গেলে হুদাই লিখছে, বাট এই জাতির কোনো কাজে লাগেনি। তো এর পরবর্তীতে আরেকজন আমাদের এই উপমহাদেশে ঘুরতে আসেন, এবং উপমহাদেশে ঘুরতে আসে তিনি এই ম্যানুয়েল দা আশুম পাশার মতনও তিনি লেখালেখি করেন, এবং তিনি পরবর্তীতে তার নিজ দেশে গিয়ে সেটাও মানে বই আকারে প্রকাশ করেন। তো তার নাম হচ্ছে নাথানিয়াল। আর একজন পাদ্রী ঘুরতে আসেন, তিনি আবার হুগলিতে ঘুরতে আসেন, ভারতের হুগলি জেলায়। তো এর পরবর্তীতে আরেকজন ঘুরতে আসেন, তিনি আবার ভারতের হুগলি জেলায় ঘুরতে আসেন। তেনার নাম হচ্ছে, প্রথমে লিখি, ভারতের হুগলিতে ঘুরতে আসেন। হুগলিতে ঘুরতে এসে লেখেন, ঘুরতে এসে লিখেন। তার নাম হচ্ছে এনবি এনবি নাথানিয়াল 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 ব্রাসিহেলহেড। নামগুলো কঠিন, মনেই থাকতে চায় না, শুধু প্যাস লাগে। এবং তিনি যে বইটা লেখেন সে বইটার নাম হচ্ছে, তিনি আবার ইংলিশে লেখেন, ইংরেজিতে লেখেন, ইংরেজিতে লিখেন। বইয়ের নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তো এই কি বলে, পর্তুগালের পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আশুম পাশা যখন চলে যায়, এর পরবর্তীতে এই উপমহাদেশ ঘুরতে আসেন হচ্ছে এনবি নাথানিয়াল ব্রাসিহেলহেড, এবং তিনি একটা বই লেখেন ইংরেজিতে, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এবং এই বইটা পরবর্তীতে অনুবাদ করেন হচ্ছে রাজা রামমোহন রায়। অনুবাদ করেন অনুবাদ করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, মোহন রায়। নাম দেন গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। তো এই ছিল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বই বাংলা সাহিত্যে লিখেছেন হচ্ছে পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আশুম পাশা, যে বইটা তিনি রোমান অক্ষরে লেখেন, কিন্তু বাঙালি জাতির এই বইটা কোনো কাজে লাগিয়ে মানে কাজে আসেনি, মানে অকারণে বইটা লিখছেন রোমান অক্ষরে, তখন কেউ বইটা বুঝতো না। তো তারও পরবর্তীতে ভারতের হুগলিতে আবার আরেকজন ঘুরতে আসেন, তার নাম হচ্ছে এনবি নাথানিয়াল ব্রাসিহেলহেড। তিনি হচ্ছে ভারতের হুগলিতে আসেন, এসে তিনি বাংলাদেশের উপমহাদেশের ভাষাভাষীদের কথা লিপিবদ্ধ করেন, এবং সেটা তিনি পরবর্তীতে তার নিজ এলাকায় গিয়ে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে একটা বই আকারে তিনি প্রকাশ করেন, এবং সেই বইটা আবার অনুবাদ করেন হচ্ছে রাজা রামমোহন রায়, এবং সেই বইটার নাম দেন হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এবং এই বইটাই হচ্ছে মানে বাংলা সাহিত্যের প্রথম কার্যকরী একটা ব্যাকরণ বই। এবং এর পরবর্তীতে বিভিন্ন কবি বিভিন্নভাবে গবেষণা করে আরো বই লিখেছেন, কিন্তু এটাই হচ্ছে প্রথম ব্যাকরণ বই বাংলা সাহিত্যের, প্রথম ব্যাকরণ বই।
ব্যাকরণ বই। তো এই ছিল আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে নিয়ে শুরু করে এর উৎপত্তি, এর গবেষণা, এর বিশ্লেষণ। তো কে কিভাবে এই বাংলা সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করেছেন, কে কিভাবে লিখেছেন, কে কিভাবে এটা পর্যালোচনা করেছেন, সেসব নিয়ে আজকের ক্লাসটা সাজানোর চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে, এবং আজকের ক্লাসটা যদি তোমরা ফুলফিল ভাবে করতে পারো, তাহলে তোমরা অ্যাডমিশনে এখান থেকেই মিনিমাম 2 মার্ক এখান থেকে কমন পাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই আজকের ক্লাসটা বুঝতে পারবে। না বুঝতে পারলে যেখানে যেখানে কনফিউশন হবে আমাকে জানাবে, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আগামী দিনে আমি অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব এইচএসসিতে প্রত্যেকটা সাবজেক্টের একটা শর্ট সাজেশন দেওয়ার জন্য, যে সাজেশন তোমাদের শর্ট সময়ে কাজে লাগবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো